এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে? To give our license back, we need it back. 300 students here who are suffering very immensely. So it's my humble request to the government, to the health ministry. আমি একটা কথা বলতে চাই, আমার জন্য বেস্ট এটাই, আমার হসপিটাল আবার খুলে দেয়। আমি তো চাই কি ফেরতই আসবে। আমি এটা জানি না হবে কি না। আদিন হসপিটালের 295 জন শিক্ষার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে। দেখে ফাইজলামি, আপনারা কোনোভাবেই আন্তর্জাতিক এই শিক্ষার্থীদের আপনারা এভাবে শাস্তি দিতে পারেন না, তাদের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না। এটি সরাসরি অন্যায়, বাড়াবাড়ি। আমি বলতে চাই এটি বাড়াবাড়ি। কাশ্মীর থেকে আসা 350 মেডিকেল শিক্ষার্থীর কষ্টটা 8টা বছর, একটু চিন্তা করেন, এরা পরিবার থেকে দূরে লাখ লাখ টাকা খরচ করেছে, 8টা বছর এখানে দিয়েছে, আর আজকে সেখানে আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রীর একটা কলমের খোঁচায় তাদের সেই স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে। অনুরোধ করি, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা লাইসেন্সটা ফিরিয়ে দেন। যদি না দেন তাইলে আমরা তো অসহায় মানুষ, কিছু করতে পারবো না। মহান রবের দরবারে বলতে পারবো যে আল্লাহ, আবু লাহাবের যে ঔদ্ধত্যের পরিণতি তুমি করেছিলা, সেই ঔদ্ধত্যের পরিণতি এই আমাদের স্বাস্থ্যমন্ত্রীদের দেওয়া হোক। এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা, আন্তর্জাতিক অপরাধ করছেন। এটা আপনারা দায়ী হলো আদিন হসপিটালের কর্তৃপক্ষ, অথচ এদেরকে আপনারা শাস্তি দিচ্ছেন। এটি কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, অতি দ্রুত এই আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করুন। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আদিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছে বর্তমান বিএনপি সরকার। জানিয়ে আদিন হাসপাতালে বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা বাংলাদেশের বর্তমান সরকারের ওপর ক্ষোভ পোষণ করছে এবং বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থার ওপর নিন্দা জ্ঞাপন করছে। জানিয়ে সোশ্যাল মিডিয়া এবং দেশ জুড়ে বিএনপি সরকারের ওপর তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থাকে নিয়ে বিরোধী দল এবং বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি সরকারের ওপর ক্ষিপ্ত হতে শুরু করেছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সবাইকে আমি একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা যারা দেখছেন, সাধারণ জনগণ, সাধারণ নাগরিক বাংলাদেশের, আপনারা অনেকেই জানেন না যে আমাদের দেশে একটা গর্বের একটা বিষয় আছে যে আন্তর্জাতিক অনেক শিক্ষার্থী আমাদের বাংলাদেশেও এসে পড়াশোনা করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক দেশের শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করতে আসে। বিশেষ করে আমাদের দেশে ডেন্টাল এবং মেডিকেল কলেজে তারা মেডিকেল শিক্ষা গ্রহণ করতে আসে। এটি আমাদের দেশের জন্য বিশাল ধরনের একটি মর্যাদাকর একটি বিষয়, মর্যাদাপূর্ণ একটি বিষয়। অথচ আদিন হসপিটালের 295 জন শিক্ষার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে। এটা কি ফাইজলামি? রাস্তায় রাস্তায় ঘুরছে। যতটুকু আজকে দেখলাম, তারা স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের এখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। এরপর তারা স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তাদের কি অপরাধ? আদিন হসপিটালের কমিটির বা সেখানকার কর্তৃপক্ষের অপরাধ হতে পারে। আপনারা কোনোভাবেই আন্তর্জাতিক এই শিক্ষার্থীদের আপনারা এভাবে শাস্তি দিতে পারেন না, তাদের শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না। তারা পয়সা খরচ করে এখানে এসেছে, তারা ডিউ প্রসেস অনুসরণ করে দেশে এসেছে শিক্ষা গ্রহণ করতে। আপনারা তাদের এই অনেক শিক্ষার্থীরা আছে প্রায় শেষের দিকে এসে, তারা এখন প্রায় যখন ইন্টার্নি করে দেশে ফিরে যাবে এবং এখানকার মেডিকেল মানে হলো MBBS যে সার্টিফিকেট গ্রহণ করে তারা নিজের দেশে ফিরে যাবে, তখন আপনারা এই আমাদের দেশের সরকার আদিন হসপিটালকে বন্ধ করে মেডিকেল কলেজকে শুনেছি বন্ধ করা হয়নি, অথচ এখন দেখা যাচ্ছে তাদেরকেও তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। এটি সরাসরি অন্যায়, এটি বাড়াবাড়ি। আমি বলতে চাই এটি বাড়াবাড়ি। কোনোভাবেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই ধরনের আপনারা যে আচরণ করছেন, এটি প্রদর্শন করা মানে হলো তাদের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের ব্যাপারে খুব খারাপ একটি ধারণা তৈরি করা। এটির জন্য আপনারা কেউই ক্ষমা পাবেন না। আদিন হসপিটালের 6 জন শিশু মারা গেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে যারা এর জন্য দায়ী। কিন্তু আপনি পুরো হসপিটালকে বন্ধ করে অন্যদেরকে যে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন, আমরা যতটুকু শুনেছি যে এখান থেকে অসুস্থ রোগীরা অন্য হসপিটালে যাওয়ার সময়ও অক্সিজেনের অভাবে তারা মারা পর্যন্ত গেছে। এ দায় কে নেবে?
অতিরিক্ত মানে ভক্তি চোরের লক্ষণ, এটা মাথায় রাখতে হবে। 3 মাস হয়েছে আপনারা এসছেন ক্ষমতায়, এই অবস্থাতে আপনারা যে ধরনের মানে ব্যবস্থা নিতে যাচ্ছেন প্রশংসা করি, কিন্তু এর মানে এই না যে আপনি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে এমন কিছু করছেন যে অন্যদের জীবনহানি হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই শিক্ষার্থীরা বিদেশ থেকে আমাদের দেশে আসছে, এটি একটি গর্বের বিষয়, অথচ আপনারা তাদের সাথে যে আচরণ করছেন, তারা স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক তার কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেও তার সাক্ষাৎ পায়নি, স্বাস্থ্য সচিবের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও সাক্ষাৎ পায়নি। এটা কি মজা করছেন আপনারা? এটা কি ফাইজলামি? আপনারা, আমরা জানি, আমরা বিদেশে থেকে এসেছি, বিদেশে যখন আমরা বিভিন্ন শিক্ষা নিতে গিয়ে যখন দেখি আমরা এরকম ছোটোখাটো হ্যাসেলের শিকার হই, তখন কী ধরনের যন্ত্রণা এটা আমরা বুঝি। অথচ আপনারা আমাদের দেশে কে আসে বিদেশ থেকে, কী জন্য আসে, আসার কোনো সুযোগ আছে? অথচ এই যে এরা আসছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ডেন্টাল হসপিটালে, মেডিকেল কলেজে পড়াশোনা করতে আসে আমাদের সাউথ এশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই, হাজারো শিক্ষার্থী এখানে আসে। এটা একটা বড় ধরনের মানে আন্তর্জাতিক ইনকামের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে। এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি এই যে একটা বড় ধরনের জায়গা তৈরি করেছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন আপনারা, আন্তর্জাতিক অপরাধ করছেন এটা আপনারা। দায়ী হলো আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষ, অথচ এদেরকে আপনারা শাস্তি দিচ্ছেন। এটি কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি অনুরোধ করব, অতি দ্রুত এই আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে পুনর্বাসন করবার ব্যবস্থা করুন। আপনাদের এই ধরনের ব্যবস্থার কারণে তারা এখন তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এটি কোনোভাবে ভালো বিষয় নয়। প্লিজ একটা বার যদি আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের বিষয় আসে যে বাংলাদেশের সরকার এরকম হঠাৎ করে এরকম একটি মেডিকেল কলেজকে বন্ধ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, কী ধরনের তথ্য যাবে, কী ধরনের মেসেজ যাবে আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে? এ ধরনের চিন্তাভাবনা না করেই, ঘাটতেরামি করে, মাথামোটামি করে এই ধরনের ব্যবস্থা নেওয়ার মানে আপনারা দেশের ভাবমূর্তিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলতে যাচ্ছেন। সরকারের উচ্চ পর্যায়ে আমি যারা ভাবছেন, অতি আবেগবিহীন বাস্তবতাকে যারা ভাবছেন, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আমার পক্ষ থেকে আমি আহ্বান করব, অনুরোধ করব, এদেরকে পুনর্বাসন করবার জন্য অতি দ্রুত আপনার কোনো একটা টাস্ক ফোর্স গঠন করে তাদের পুনর্বাসন করুন। বা তাদের এই যে ইন্টার্ন করবার যে শেষ মানে MBBS পড়ার পর তারা ইন্টার্নি করছিল, এরপরেই তারা চূড়ান্ত সার্টিফিকেট পেয়ে তাদের যে পড়াশোনার জন্য তারা এসছে, এটি তারা গ্রহণ করতে পারবে। এই ব্যবস্থা গ্রহণ করুন, এই ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করুন এবং এই শিক্ষার্থীদের একটি ব্যবস্থা করুন। এটি আমি মনে করি আমাদের যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদেরও দায়িত্ব। এই ধরনের দায়িত্বকাণ্ড জ্ঞানহীন কারণে আমাদের যে দেশের ক্ষতি হচ্ছে, এটি নিয়ে সবাই কথা বলা উচিত। আদ্দিন হসপিটালকে আপনারা টার্গেট করেছেন। এই আদ্দিন হসপিটালে কে কারা কি আমি এগুলি জানতে চাই না, আমি তাদের সাথে কথাও বলি, দেখা হয়নি আমার কখনো। কিন্তু আমার কথা হলো, আপনারা যে ব্যবস্থা গ্রহণ করেছেন 6 জন শিশুর মৃত্যুর কারণে, এই 6 জন শিশুর মৃত্যু আমি মনে করি যে সর্বোচ্চ অন্যায় করেছে। অবশ্যই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ফাঁসিতে ঝুলান। কিন্তু এর মানে এই না যে আপনি তাদের এই অপরাধের কারণে, কয়েকজনের অপরাধের কারণে আপনি পুরো হসপিটালকে, হাজারো মানুষকে আপনি কষ্ট দিবেন। দেন এরপরে কি করলেন? আপনি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে আপনি বঞ্চিত করছেন তাদের পড়াশোনা থেকে। ওয়াই? এই অবস্থা থেকে অতি দ্রুত পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন। শিক্ষার্থীরা কষ্ট করছে, এই ভিন্ন ভাষী শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশে এসে বাংলা ভাষা পর্যন্ত শিখেছে। বাংলা ভাষায় তাদের এই মানে তারা কান্নারত অবস্থায় মিডিয়ার কাছে বলছে যে তারা কোথায় যাবে। এই দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব সরাসরি সরকারের। বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়া, তাদের যে কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করার একমাত্র অথরিটি হলো বাংলাদেশ সরকার। অথচ দেখা গেছে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। দায়িত্বশীল যেসব আপনার বিভিন্ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, তারা দেখা দিচ্ছে না। ঠিক ফাইজলামি। আপনারা যারা দেখছেন, প্লিজ আপনাদের নিজের জায়গা থেকে ইয়ে করুন। আদ্দিন হসপিটালকে টার্গেট করেন, ঠিক আছে, ধ্বংস করে দেন, কোনো সমস্যা নেই, হু কেয়ার্স। কিন্তু আপনি এই একটা হসপিটালের এই বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে আপনি আমাদের জাতীয় ইমেজকে ক্ষুণ্ণ করছেন। এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের ব্যবস্থা থেকে প্লিজ ফিরে আসুন এবং আন্তর্জাতিক যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ব্যাপারে সচেতন হন এবং তাদের যে বর্তমান সংকট রয়েছে এসব ব্যাপারে যত শীঘ্রই সম্ভব তাদের টেক কেয়ার করার জন্য ব্যবস্থা করুন। জামাত ইসলামী অনেক বড় দল হয়ে গেছে। জামাত ইসলামীর রাজনীতির পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং পুরো রাজনীতি জামাত ইসলামীর নখদর্পণে। এখন জামাত তার একটা কাঙ্ক্ষিত জায়গায় এসে গেছে। একটা সময় ছিল জামাত ইসলামীর 2টা সেন্ট্রাল বডি, একটা হচ্ছে নির্বাহী পরিষদ, একটা হচ্ছে কর্ম পরিষদ। নির্বাহী পরিষদের মিটিং হতো গোপনে, ভার্চুয়ালি, জাস্ট কিছু মৌলিক বিষয়ে একটু নাম কস্তে আলোচনা হতো।
মূলত সিদ্ধান্ত আমিরে জামাত সহ 2-4 জন নায়েব আমির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিলিয়ে নিতেন। পুরো নির্বাহী পরিষদও ওরকম প্রাসঙ্গিক ছিল না, বসতেই পারতো না তারা, নাম কাগজ তো বৈঠক করতো, ছোট্ট একটা প্রেস রিলিজ দিয়ে দিত, কেউ প্রচার করতো না, শুধু আমি প্রচার করতো, এর মাধ্যমে 10-12 লাখ লোক জামাতের লোকজন শুনতো, দেখতো, শেয়ার করতো। গণ পরিষদের বৈঠক নিয়ে প্রেস রিলিজ আসতো না। নির্বাহী পরিষদের বৈঠক কখনো 3 মাস পর পর হয়েছে, কখনো 2 মাস পর, এবং এই ধরনের বৈঠকের যে হক, এই হক আদায় করে মিটিং বৈঠক হতো না। গণ পরিষদে সেক্রেটারি জেনারেল রিপোর্ট উপস্থাপন করবেন, সাংগঠনিক রিপোর্ট, নানান সিদ্ধান্ত হবে এবং সেটার উপর আলোচনা হবে। তারপরে প্রেস রিলিজ, প্রেস ব্রিফিং, সাংবাদিকরা বসে থাকবে ছবি নেওয়ার জন্য। এই দৃশ্য একদম অনুপস্থিত ছিল, কারণ জামাত মজলুম ছিল। তাদেরকে নির্বাহী পরিষদ, গণ পরিষদের বৈঠক তো দূরের কথা, তাদেরকে বেঁচে থাকতেই দেওয়া হতো না। তাদের চাকরি কেড়ে নেওয়া হতো, তাদের ইমামতি কেড়ে নেওয়া হতো, নামাজ থেকে তাদেরকে ধরে নেওয়া হতো। তারাবি নামাজ পড়া অবস্থায় 17 জনকে একসাথে ধরে নেওয়া হয়েছে গুলশান থেকে। এরকম হাজারো ঘটনা আছে। ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হতো, ছাদের উপর থেকে ফেলে হত্যা করা হতো। সিনিয়র নেতাদের লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে, আপনারা জানেন। ফেনীতে এই ধরনের ঘটনা ঘটেছে, লক্ষ্মীপুরে। সেই জামাত এখন নির্বাহী পরিষদ মিটিং করছে, ম্যারাথন মিটিং, 9টা থেকে 4টা পর্যন্ত। সেখানে চুলচেরা নানান বিষয় বিশ্লেষণ হচ্ছে। এর মানে সাংগঠনিক সিস্টেমের হক আদায় করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। নির্বাহী পরিষদের মিটিং এর হক আদায় হয়েছে। গণ পরিষদ মিটিং হচ্ছে। গণ পরিষদ মিটিং এর যে দৃশ্যগুলো আমি দেখলাম, যেগুলো খবর পেয়েছি, আমাদের কাছে যা পাঠানো হয়েছে, সেক্রেটারি জেনারেল পুরো রাজনৈতিক পরিস্থিতির রিপোর্ট উপস্থাপন করছেন। অথচ এগুলো একটা সময় ছিল যে 2-4 জন মিলে একটা সিদ্ধান্ত নিতেন। এখন পুরো গণ পরিষদের সামনে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রেজেন্টেশন দিচ্ছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। এবং জামাতের সেক্রেটারি জেনারেল তাদের ইন্টারনাল গণপরিষদ মিটিং এ কি প্রেজেন্টেশন দিয়েছেন, কোন কোন বিষয় কনসিডারেশনে এনেছেন, এবং এটার সিদ্ধান্ত জামাত সব জানাবে না, কিন্তু কি নিতে পারে, হাউ টু ডিল দ্যাট, এটা জাতীয় রাজনীতির আলোচ্য বিষয়। সাংবাদিকরা এটা জানার আগ্রহ প্রকাশ করে এবং তারা জামাতকে খোঁজে যে বলেন যে সিদ্ধান্তটা কি। এইটা জামাত একটা সময় ছিল যে জামাতের ইন্টারনাল একদম প্রোগ্রামে কি আলোচনা হয় বা না হয় ওটা দিয়ে আমরা ধুয়ে পানি খাবো। কিন্তু বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে রিলেভেন্সটা ছিল তাদের ইন্টারনাল প্রোগ্রামে কি আলোচনা, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বা তাদের নির্বাহী কমিটি কি আলোচনা করেছে, বিএনপির স্থায়ী কমিটিতে কি আলোচনা হয়েছে, এটা র পর্যন্ত জানতে চাইতো। এবং র এর কাছে বিএনপির অনেক স্থায়ী কমিটির সদস্য সরবরাহ করতো, লাইভ শুনতো র। খালেদা জিয়া এরপরে মোবাইল বন্ধ করে দিয়েছে, যে মোবাইল নিয়ে স্থায়ী কমিটির মিটিংয়ে ঢোকা যাবে না। বিএনপির ইন্টারনাল একটা প্রোগ্রামে নির্বাহী কমিটির সবাই কি আলোচনা হয়েছে, কি এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতো রাজনীতি বিশ্লেষকরা। সাংবাদিকদের আগ্রহ থাকতো, কারণ তারা বড় দল, তাদের ইন্টারনাল এই প্রোগ্রামে কি আলোচনা হয়েছে কি হয়নি, এর উপর মাঠের রাজনীতির গতি প্রকৃতি অনেক কিছু নির্ভর করবে। জামাত ইসলামী এখন সেই জায়গায় পৌঁছে গেছে। জামাতের গণপরিষদ মিটিং নিয়ে আলোচনা করছি। গণপরিষদ মিটিং এ কি আলোচনা হয়েছে, সেক্রেটারি জেনারেলের প্রেজেন্টেশনে কি কি উঠে এসেছে, এগুলো জাতীয় রাজনীতি ইম্পর্টেন্ট। কারণ জামাত যে বিষয়গুলো উঠিয়ে এনেছে ওইগুলো নিয়ে রাজপথে আন্দোলন করবে বা রাজপথে রাজনীতি করবে জামাত ইসলামী। এবং সবার একটা আগ্রহ যে জামাতের নির্বাহী পরিষদ মিটিং হয়েছে, এবার কি নাকি হয়, বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। গণ পরিষদ মিটিং হয়েছে, এবার একটু জামাতের ভিতরেও যে নানান সংকট থাকে একটা সংগঠনের, যে না এটার একটা সমাধান এবার হবে। জামাত বড় দল হয়েছে এবং গতিশীল একটা সংগঠনে পরিণত হয়েছে। এবং সেক্রেটারি জেনারেল বা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরা তারা কি করেছেন, তাদের কাজ কি, তাদের বিভাগীয় দায়িত্ব আছে, তাদের ডিপার্টমেন্টাল কাজ তারা ঠিকভাবে করতে পেরেছেন কিনা, কি করেছেন কি, এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং এটা অনেকটা বাইরেও যাচ্ছে এবং এটা নিয়ে আমরাও পর্যালোচনা করতে পারছি। এটাই হচ্ছে যে বড় দল হয়েছে তার একটা প্রমাণ। ছোট দলে কিসের, ওটা সব কাজ সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে এক এক সময় এক একটা কাজ দেন, কোথাও মাঝে মাঝে একজনকে চট্টগ্রাম পাঠান আর একজনকে বরিশাল পাঠান, ওইটাই। কিন্তু এখানে বিভাগীয় কাজ আছে, তাকে প্রেজেন্টেশন করতে হয়, তাকে ফাইল প্রস্তুত করতে হয়, পাওয়ার পয়েন্ট তৈরি করতে হয়। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন, নায়েব আমির হয়েছেন, আপনাকে এই কাজগুলো করতে হবে এবং আপনি কি পারেন, কি করেছেন, এগুলো এই গণ পরিষদ মিটিং এ সেটা প্রেজেন্ট করতে হবে। মিনিমাম সেক্রেটারি জেনারেলকে সেটা বুঝিয়ে দিতে হবে আপনার ফাইল। অথচ একসময় ফাইল তো দূরের কথা, কিসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে তুমি জেলে থাকো, নায়েব আমির মানে তোমার ঠিকানা জেল। স্বাভাবিক সাংগঠনিক কোনো কাজ জামাত করতে পারতো না। যখন এই দুঃসময়ের আলোচনাগুলো করতাম তখন বলতাম, আমি সুখবর দিতাম আপনাদেরকে যে একদিন এই সময় আসবে যে জামাত ইসলামী নির্বাহী পরিষদের মিটিং করবে এইভাবে এইভাবে এইভাবে, গণ পরিষদের মিটিং করবে এইভাবে এইভাবে এইভাবে, সেইভাবে হচ্ছে। তো আমরা সেই দুঃসময়ের সেই গোপন আমল থেকে এখন এই প্রকাশ্য আমল কাভার করতে পারছি, বিশ্লেষণ আনতে পারছি, এজন্য শুকরিয়া। এটা গণতন্ত্রের জন্য আমাদের যে লড়াই,
সে লড়াইয়ের একটা সফলতা। জামাতের এই উন্নতি, জামাতের এতে আমাদের কোনো ব্যক্তিগত লাভ নেই। জামাত ক্ষমতায় গেলে লাভ তো নাই, বরং তখন একটু গালি হয়তো বেশি খাবো, কারণ জামাত ক্ষমতায় গেলে জামাতের সমালোচনা করবো, ক্ষমতাসীনদের সমালোচনা করা, এটি হচ্ছে আমাদের কাজ। তখন এখন যেরকম জামাতের লোকজন আমাদেরকে বিরাট কিছু মনে করেন, তখন জামাতের লোকজন শত্রু মনে করবেন যে বেচারা তো সরকার বিরোধী কথা বলে। হ্যাঁ, জামাত ক্ষমতায় যাক, দেখবেন যে সরকার বিরোধী কথা বলুক। একজন আদর্শ অ্যাক্টিভিস্ট বিশ্লেষকের কাজ এটাই। দর্শক, জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে 24 জুন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ালের সঞ্চালনায় এই সভাটি সম্পন্ন হয়। সভার শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা এটি মাসুম। সম্মানিত সেক্রেটারি জেনারেল দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর একটি বিস্তারিত প্রতিবেদন সভা উপস্থাপন করেন। এই জিনিসটা ইমপ্রেসিভ যে পুরো রাজনৈতিক পরিস্থিতির উপর প্রেজেন্টেশন দিতে হয় তাকে। কর্মপরিষদের সমস্ত মেম্বার এটা নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করবেন, নোট দিবেন। রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত, মানে জোহরের নামাজ পর্যন্ত। পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন সেখানে। এবং সেক্রেটারি জেনারেল প্রেজেন্টেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরো যত ধরনের ঝামেলা আছে রাজনীতি, সবকিছু তারা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোথায় কাকে মারা হচ্ছে, সবকিছু জামাত তাদের বৈঠকে কনসিডারেশনে এনে সূক্ষ্মভাবে পর্যালোচনা করছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।